আর কিছু বলার আগে জাংকুক দ্রুত গতিতে বিছানায় উঠে বসলো। হাত ধরে টান দিয়ে তেকেও বিছানায় ফেলে দিল। তেকে কোলবালিশের মতো করে জড়িয়ে ধরে বলল, ঘুমা, বড্ড ঘুম পাচ্ছে। নানি শাশুড়ির বাড়িতে প্রথম ঘুমাতে যাচ্ছি, ডিস্টার্ব করবি না। তোর ডিস্টার্ব করার ভালো বদভ্যাস আছে, ডিস্টার্ব করলে আমি সত্যি উল্টাপাল্টা কিছু করব। তে আর কিছুই বলল না। তে মনে মনে বলছে, এমন কিছু বলা মানে নিজের বিপদে কেন না, আমি এখন উল্টাপাল্টা কিছুই চাই না। জাংকুক তেকে শক্ত করে ধরে রেখেছে। মনে হচ্ছে যেন ছেড়ে দিলেই তে পালিয়ে যাবে। মুখ ফুলে কতক্ষণ জেগেছিল তে, সে নিজেই জানে না। এক পর্যায়ে ঘুমিয়ে পড়ল। সকালে উঠতেই তে নিজেকে বিছানায় কাঁথা মোড়া অবস্থায় পায়। আশেপাশে ভালো করে তাকালো, ব্যক্তিটির নাম গন্ধ নেই, চলে গেছে। তে মনে মনে বলে, আমাকে ঘুমন্ত অবস্থায় রেখে চলে গেলেন, একটু জাগালে কি হতো। বড্ড পাষাণ হৃদয়ের ব্যক্তি। রাতের ঘটনাটি মনে পড়তেই লজ্জায় আবারও কথা মুড়ে দিল। তে মোবাইলটা হাতে নিতে দেখে ঘড়ির কাঁটায় 9টা বাজে। তড়িঘড়ি করে বিছানা ছেড়ে ওয়াশরুমের দিকে গেল। ফ্রেশ হয়ে জাঙ্কুকের জামা কাপড়গুলো ধুয়ে বারান্দায় শুকাতে দিল। দ্রুত রেডি হয়ে নিচে নামতে দেখে জিমিন ব্রেকফাস্ট করছে। তেকে দেখতে পেয়ে জিমিন চিল্লে বলল, ওরে লেট লতিফ, সিদ্দিকের একমাত্র উত্তরসূরি লেট লতিফা। সিদ্দিকি, কটা বাজে দেখেছেন? আজকে যে আমাদের কোচিং এর প্রথম দিন, কিভাবে পারলেন গুলিয়ে খেতে? আসেন তাড়াতাড়ি রাস্তা থেকে দৌড়ান। তে জিমিনকে কি বলবে, সত্যি তো লেট করে ফেলেছে। আজকে তাদের কোচিং এর প্রথম দিন, ঠিক 10টায় উপস্থিত থাকার কথা। তে মনে মনে জাঙ্কুকে গালি দিচ্ছে যে সব দোষ জাঙ্কুকে। গাড়ি যেন রকেটের গতিতে চলছে, তবুও তেদের শেষ রক্ষাটা হলো না। তারা 10 মিনিট লেট করে ফেলেছে। তে আর জিমিন হন্তদন্ত হয়ে ছুটে গেল কোচিং সেন্টারের ভিতর। জিমিন মেডিকেল প্রিপারেশন নেবে আর তে বিশ্ববিদ্যালয় প্রিপারেশন নেবে। তাই দুজন আলাদা আলাদা নিজস্ব রুমে ঢুকে গেল। ক্লাসরুমের দরজায় এসে সালাম দিয়ে নক করতেই সবার মনোযোগের কেন্দ্র তে হয়ে দাঁড়ালো। দাঁড়িয়ে থাকা পুরুষটি তার দিকে তাকিয়ে বলল, ওয়ালাইকুম আসসালাম, ভেতরে এসো। প্রথম দিনে এমন লেট করে আসা উচিত হয়নি। তে দ্রুত ভিতরে ঢুকলো। সিটে বসে স্বস্তির নিঃশ্বাস ছাড়লো। ক্লাস শেষ করে জিমিনের রুমের সামনে দাঁড়িয়ে আছে তে। প্রায় আধা ঘন্টা পর জিমিনের ক্লাস শেষ হলো। দুজনে মিলে বাড়ির দিকে রওনা দিল। তেদের বাড়ি ফিরতে ফিরতে দুপুর 2টা বেজে গেল। সদর দরজায় পা দিতে চমকে উঠল তে। নানু, মামা, মামি, লিয়া সহ তের মাও সোহে বসে আছে। তের মা এই বাড়িতে এই সময় কি করছেন? কিছু কি হয়েছে? ওই বাড়িতে কিছু কি হয়েছে নাকি? প্রত্যেকের মুখে গম্ভীরতার ছোঁয়া। এগুলো ভাবতেই তের খুব চিন্তা লাগছে, মন আনচান আনচান করছে। জিমির ভিতরে ঢুকতেই মিনগুর বউ লিয়া কর্কশ গলায় বলে উঠল, নেন, ওই যে আপনাদের আদরের পুতুল এসে পড়েছে, তাকে না হয় জিজ্ঞেস করেন রাত বিরাতে কোন পুরুষ মানুষ ঘরে ঢুকায়, আবার তার কাপড় চোপড় বারান্দায় শুকাতে মেলে দেয়, যেন কেউ না বুঝতে পারে। আহ নাথ বউ, তুমি থামো, এটার জন্য তুমি আর নাক গলায় না, আমরা বড়রা আছি। লিয়া একটু মুখ বাঁকা করলো। প্রথমে থেকে নাকি জিমিনকে ইশারা করেছে তে বুঝতে না পারলেও শেষের কথাটাই তের মাথায় সম্পূর্ণ ঢুকে গেল। কথাটা তাকে ইঙ্গিত করে বলেছে, কারণ বারান্দায় জাঙ্কুকের কাপড় চোপড় শুকাতে দিয়েছে তে। সোফায় বসে থাকা মানুষগুলো তের দিকে নীরব দৃষ্টিতে তাকিয়ে আছে। তে তার মায়ের দিকে তাকিয়ে আছে। মায়ের চোখ মুখ গম্ভীর অন্ধকার হয়ে আছে। তে তার মায়ের দিকে তাকিয়ে ভাবছে, মা কি রেগে আছে? আজ বহু বছর পর মাকে এরকম অবস্থায় দেখছি। তবে যখন অপমান বোধ করে তখন তার মুখে এরকম অন্ধকারের ছায়া নেমে আসে। কিন্তু আমি তো কোনো দোষ করি নাই, সব দোষ জাঙ্কুক ভাই, সে তো রাতে এসেছিল। তে রাগমাখা গভীর কণ্ঠস্বর শোনা গেল। তে ঢোক গিলে কাঁপা কাঁপা গলায় বলল, জি মা, তোর জন্য এই দিনে দুপুরে আমি বাড়িতে ছুটে এসেছি। রাতে তোর রুমে কেউ ছিল? এই কাপড়গুলো তোর বারান্দায় কি করছে? কিভাবে এলো? তেহন তার মাকে কি করে বলবে এটা জাঙ্কুকের কাপড়? তে ভাবছে, যদি জাঙ্কুক ভাইয়ের কথা বলি তাতে সবাই অন্যরকম অদ্ভুত দৃষ্টিতে তাকাবে, আবার না বললে তারা অন্য কিছু মাইন্ডে নেবে। ইস, জাঙ্কুক ভাইয়া কি বিপদে ফেলে গেলা। থাক, ভাল লাগে না কিছু আর। তে ভীতু স্বরে বলল, মা তুমি রেগে আছো তাই না? তুমি একটু শান্ত হও, আমি বলছি রাতে আমার রুমে ছিল। তে কিছু বলার আগে লিয়া বলে উঠলো, ছি ছি, এ কেমন মেয়ে, শিকারা করছে। চোরের মায়ের বড় গলা। একে তো সারা রাত রুমে ছেলে নিয়ে কুকর্ম করেছে, তার উপর আবার মারে গেছে কিনা জিজ্ঞেস করছে। এই মেয়ে, এমন ভাব করছো যেন কিছুই হয়নি। ছি, এমন মেয়ে পেটে নিয়েছেন ফুপুমা, যাকে সভ্য করে তুলতে পারছেন না। আমার এমন মেয়ে হলে তো কবে গলা টিপে মেরে ফেলতাম। লিয়ার কথাগুলো শুনে কান্না পেয়ে গেল তের। এই কান্নার মধ্যে রাগ তরতরে উঠলো। চিৎকার করে বলল, চুপ, একদম চুপ। আসার পর থেকে বলেই যাচ্ছেন, আমাকে সম্পূর্ণ কথাটাই বলতে দিয়েছেন। আগুন নেভাতে না জানলে ঘিরে আছেন কেন আপনি? আর কিছু বলার আগেই তের মা তার বিখ্যাত কাজটি করে ফেললো। ঠাস করে তের গালে একটা চড় দিয়ে দিল। গালে হাত দিয়ে দাঁড়িয়ে ভেবে করে আরো জোরে জোরে কাঁদতে লাগলো তে। এই শহরে তার আর গেল না। মা তাকে মারলে আশেপাশে না তাকিয়ে জোরে জোরে কান্না করে দেয়। তে এবার মায়ের হাত থেকে কাপড়গুলো টেনে তার মাকে দেখিয়ে কান্নামাখা কণ্ঠে চিৎকার করে বলল, তোমার অন্যের কথা শুনে আমাকে মারার বদ অভ্যাসটা কখনোই যাবে না। তুমি আমার মা কখনোই হতে পারো না। এই কাপড়গুলো দেখো, ভালো করে দেখো, এগুলো জাঙ্কুক ভাইয়া। সবসময় পরিস্থিতির বাদ বিচার না করে আমার সাথে এরকম করো। আমি ছোট নই, এখন বড় হয়েছি। রাগে চোখে লিয়ার দিকে তাকিয়ে বলল, আপনাকে আমি দেখে নিব। কিছু না জেনে আপনি আমার সম্পর্কে অনেক কিছু বলেছেন। আপনাকে যদি আমি 7 ঘাটের পানি না খাইয়েছি ভাবে আমার নামও জিয়ন কিন্তু এমন নয়। কথাটি বলেই তে দৌড়ে রুমে চলে গেল। গিয়ে ঠাস করে দরজাটা বন্ধ করে দিল। ড্রয়িং রুমে পিন পতন নিরাপত্তা ভেঙে তের মামি বল, বড় বৌমা
তোমাকে গলা বাড়িয়ে কথা বলতে কে বলেছিল? এখানে আমরা ছিলাম তো। তাছাড়া তের এখানে কোনো দোষী নেই। তবু তোমার কারণে ওকে মার খেতে হলো। ভাবি, তোমার বড় ছেলের বউকে সাবধান করে দিও। আজ যা করেছে তা করেছে। দ্বিতীয়বার যেন আমার মেয়ের পিছু না পড়ে, না হলে এই ঘরের ত্রিসীমানায়ও ওর মতো মেয়ে দ্বিতীয়বার কদম ফেলতে দিব না। আমি দেখে ছেড়ে দিলাম। এই কথা জাঙ্কুকের কানে গেলে জাঙ্কুক সত্যি বাজ বিচার করে কথা বলবে না। মাথায় ঢুকিয়ে দিও এই কথাটা। বলেই গটগট করে বাড়ির সদর গেটের দিকে এগিয়ে গেল। ইয়ঞ্জনের গাড়ি যাওয়ার মিনিট দুয়েক পর জেহপের আগমন। জেহপ দ্রুত বাড়িতে ঢুকলো। সবাইকে ড্রয়িং রুমে দেখলো। লিয়াকে সবাই ভালো মন্দ এটা সেটা বলছে। মা, ও মা, ফুপুকে দেখলাম, কখন এসেছিল আর চলে গেল যে? জিমিন জেহপকে দেখেই দৌড়ে এলো। সবকিছু খুলে বলতে জেহপ বলল, আরে কাল রাতে জাঙ্কুক ভাই এসেছিল, এটা তো আমি জানি। আর সকালবেলা আমার সাথে দেখা করেই তো গিয়েছেন। এর নিয়ে ভাবির এমন আহামরি কাণ্ড করার কি দরকার ছিল? আর তোমরা এবার কেন ফুপুকে এসব বলতে গেছো? এমন টুকটাক আরো কথা চলতে থাকলো। লিয়া মনে মনে আরো খুব বসে নিল। অবশেষে জিমিন আর জিহপ তে রুমের দিকে চলে গেল। জিমিন আর জিহপ অনেকক্ষণ ধরে ডেকেছে, কিন্তু তে রুম থেকে বের হয় নাই। মামা মামিও ডেকে গেছে। নানু কিছুক্ষণ পর পর এসে ডেকেছে। তে রুম থেকে বের হবে না তো হবেই না। খাবেও না তে। চর খেয়েই তার পেট ভরে গেছে। সন্ধ্যা পেরেছে অনেকক্ষণ আগে। বই নিয়ে বসেছে তে। তের খুব খিদে পেয়েছে, পেট চুচু করছে। সে সকালবেলা একটু খেয়েছে, পড়াই মন বসছে না। হঠাৎ করে ফোনটা বেজে উঠলো। তে মোবাইলটা হাতে নিয়ে স্ক্রিনে ঘূর্ণিঝড় আন্টি দেখতে মনের ভেতরের জমা খুব ফুটে উঠলো। সাথে সাথে ফোন কল কেটে দিল। তারপর 8-10 বার কল এলো। প্রতিবারই কল কেটে দিল। মিনিট 5 ধরে বসে আছে তে, কল আসছে না। তার এই দশার জন্য একমাত্র জাঙ্কুকই দায়ী। মুহূর্তেই টুং করে পরপর দুটি মেসেজের শব্দ এলো। তে মোবাইল স্ক্রিনের উপর ঝুঁকে তাকালো। লেখাটা পড়তেই চোখ দুটো কোটর থেকে বের হয়ে যাওয়ার উপক্রম। জাঙ্কুক মেসেজ করেছে, পরপর 10 থেকে 12টি কল দিয়েছি, একটা কলও তুই রিসিভ করিস নাই। তো সাহস দেখে আমি আকাশে সপ্তম পর্বে আছি। একজন মন্ত্রী মানুষের কত কাজ থাকে, হাতে সময় থাকে না। আর তুই কিনা সেই সময়ের অপচয়টা এইভাবে করলি। রাতের ডোজটা কম হয়ে গেছে তাই না? ডোজটা বাড়াতে হবে। আসছি। এবার যদি কলটা রিসিভ না করিস তাহলে সত্যি আসবো, আর তো সারা জীবনের তেরামি শোধ আজ তুলে ফেলবো। আবার কল বেজে উঠলো, তবে এবার ভিডিও কল। যে থ্রেড মেসেজ দিয়েছে তে কল না তুলে তার অবস্থা যে জাঙ্কুক 12টা বাজাবে তাতে হারে হারে জানে। একটা ঢোকিলে ফোন রিসিভ করে বলল বিসমিল্লাহ। জাঙ্কুক বড় বড় চোখ করে তাকালো, যেন ভিডিও কলের ভিতরেই তেকে চোখের চাহনিতে ভস্ম করে ফেলবে। ইডিয়েটের বস্তা। কল রিসিভ করে কে বিসমিল্লাহ বলে? থাপ্পড় মেরে তক্তা বানিয়ে দেব। সালাম দে। এই রে, নিশ্চয় মাথা গেছে আমার। সত্যি তো, সালামের পরিবর্তে কে বিসমিল্লাহ বলে? আমার নামটা ওয়ার্ল্ড অফ গিনেস বুকে বড় করে গাধা মানব নামে সেভ করে রাখা উচিত হবে, যে সালামের পরিবর্তে বিসমিল্লাহ বলেছে। মনে মনে এগুলো ভেবে বলে, সরি, আসলে সালামের পরিবর্তে বিসমিল্লাহ বলে ফেলেছি। থুক্কু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোর চোখের মুখের এই অবস্থা কি করে হলো? খাবার খাস নাই কেন? তে চুপচাপ মাথা নিচু করে বসে রইল। বলল, খেয়েছি। জানি, মেজদিদির হাতে চর খেয়েছিস। চর খেতে ভারী মজা, তাই না চিৎকা দুনে? ছি ছি ছি, লজ্জা করলো না চর খেয়ে ভ্যা ভ্যা করে জোরে কাঁদতে? জাঙ্কুক কাটা গায়ে নুনে ছিটা দিচ্ছে। ইস, তের বুকটা ফেটে যাচ্ছে। তে ঠোঁট উল্টে বলল, আপনি সব জানেন তাহলে? খবর পৌঁছে গেছে তাহলে? বেশ, শুনেন, সব দোষ আপনার জন্যই হয়েছে। এখন আমারই দোষ? যত দোষ নন্দ ঘোষ। কিছুই তো করলাম না, তাও আমার দোষ? আহ, কি মিথ্যা অপবাদ। শোন, তোর মুখ আর হাত কোথায় ছিল? মিনগুয়ের বউ তোর থেকে বেশি হলে 4 থেকে 5 বছরের বড়, কিন্তু সে যেহেতু বড় বলে নিজের সম্মানটুকু রাখলই না, তাহলে তুই মেজাজের বদ অভ্যাসটা গ্রহণ করে ফেলতি। আমি তো আছি, পরেরটা পরে দেখতাম। কি বলিস? তে অবাক হয়ে তাকিয়ে রইল জাঙ্কুকের দিকে। তে মনে মনে ভাবছে, মানে কি? এটা কি সত্যি জাঙ্কুক ভাইয়া যে আমাকে দুষ্টু বুদ্ধি দিচ্ছে? মানে আম্মুর বদ অভ্যাস? চর? সিরিয়াসলি? আমি মিঙ্গিউ ভাইয়ার বউকে চর দিতাম? ইনডিরেক্টলি আমাকে তা বলছে? ওয়াও, দারুণ। ভেবেই তের মুখে হাসি ফুটে উঠলো। নেক্সট টাইম জীবনে যেসব মানুষ তোকে পছন্দ করবে না, তোর দোষ না থাকা সত্ত্বেও বারবার আঘাত করবে, তাদের কখনোই ছাড় দিবি না। ছেড়ে দিলেই মাথায় উঠবে, পিছনে ভয়ঙ্কর শত্রু হয়ে আঘাত করবে। শোন ইডিয়েট, মনোযোগ দিয়ে শোন। যদি মুখে না পারিস তাহলে হাতে জবাব দিবি, যদি হাতে না পারিস পায়ে জবাব দিবি, যদি পায়ে না পারিস চোখে জবাব দিবি। মোট কথা, দুনিয়াতে টক্কর দিয়ে চলতে হবে, বুঝলি? আরেকটা জিনিস মন মস্তিষ্কে সব জায়গায় গেঁথে রাখ। আমি আছি তো তোর পাশে, মৃত্যুর আগ পর্যন্ত আছি, সারা জীবন থাকবো। বলেই মুচকি হাসি দিল জাঙ্কুক। তে জানা নেই জাঙ্কুকের কথার মাঝে কি ছিল, তবে তের মন এখন ভালো লাগছে। যা খেয়ে আয়, খাবারের সাথে রাগ করতে নেই। আমার অনেক কাজ আছে, পরে কথা বলবো। আপনি খেয়েছেন তো? এই কথাটা তে বলার আগে জাঙ্কুক কল কেটে দিল। তে মুচকি হেসে মেসেজ করলো, ধন্যবাদ আপনাকে, আপনিও কাজের ফাঁকে ঠিকমতো খেয়ে নেবেন। যে ঘটনার পর কেটে গেছে 1 সপ্তাহ। সবকিছু আগের মতোই নরমাল চলছে। জাঙ্কুকের সাথে তের এই 1 সপ্তাহ কোনো যোগাযোগই হয় নাই। জাঙ্কুক খুব বিজি থাকে। আজ তের জন্মদিন, 19-এ পা দিয়েছে। আজ সকালে নিজে থেকে জাঙ্কুকে কল দিয়েছিল, কিন্তু জাঙ্কুক রিসিভ করেনি। তের মনটা খুবই খারাপ। যদিও অন্যদের মতো তের ধুমধাম করে জন্মদিন পালন করার ইচ্ছে নেই, কিন্তু তাই বলে তার জন্মদিন সবাই ভুলে গেছে এটা ভাবতেই তের চোখে পানি চলে এলো। চারদিকে এত মানুষ থাকতেও তের কেউ নেই।
এত কষ্ট সে কোথায় রাখবে? মনের দুঃখ মনে রেখে কোচিং এর উদ্দেশ্যে বের হলো। কোচিং শেষে জিমিনের জন্য অপেক্ষা করছে তে। ইদানিং কোচিং এ একটা ছেলে তের দিকে কিরকম কিরকম ভাবে তাকিয়ে থাকে। তে তার দিকে তাকালে সে মুচকি হাসে, আবার তের দিকে তাকিয়ে বন্ধু বান্ধবদের সাথে এটা সেটা বলে। সে নাকি তেকে পছন্দ করে, এই কথাটা পুরো ক্লাস কানাকানি হয়। তে মনে মনে ভাবে মেয়ে হয়ে পড়েছি জ্বালায়, কেউ দূর থেকে দৃষ্টি নিক্ষেপ করলে সেটা টের পাওয়া যায়। উফ কি যন্ত্রণা, পুরাতন চালের ভাত নাই নতুন চালের আমদানি। মাঝে মাঝে তের মন চায় ছেলেটাকে গিয়ে বলতে, বলদ ছামড়া মানুষ, এভাবে বড় বড় করে তাকিয়ে যে থাকিস, তোকে বড়দের বাপ লাগে। কোচিং পড়াশোনা করার জায়গা, মেয়ে দেখে লাড্ডু হওয়ার জায়গা না। ভালো করে পড়াশোনা করে বিশ্ববিদ্যালয়ে চান্স পেলে কত সুন্দর সুন্দর মেয়েদের সাক্ষাৎ পাওয়া যায়, সেদিকে নজর দে। মনের কথা মনে রাখলো তে। জিমিনের ক্লাস শেষ। তে আর জিমিন কয়েকটা মেয়ের সাথে কথা বলছিল। হঠাৎ করে সেই ছেলেটার আগমন।